জাহাজ ছাড়ার শব্দ কানে আসছে। মাত্রই হয়তো কোনো দূরপাল্লার জাহাজ ছেড়েছে। আশেপাশে তেমন দোকানপাট নেই, হাতে গোনা 3/4টা ছাড়া। পাশেই একটা বটতলা আছে। বেশি রাত না হলেও জায়গাটা অনেক নিরিবিলি। নদীর ঠান্ডা জল ছুঁয়ে বাতাস শরীর স্পর্শ করছে। ইফরাজ নিহার কথা শুনে কিছুক্ষণ চুপ রইল, তারপর নীরবতা ভেঙে বলল, ভালোবাসা সবার ভাগ্যে থাকে না নিহা। তেমন আমার ভাগ্যেও নেই। যাকে ভালোবাসি সে ইয়াদকে ভালোবাসে। ওরা দুজন দুজনকে ভালোবাসে। ওদের মাঝে আমি থার্ড পারসন। আর থার্ড পারসন যতই চেষ্টা করুক ফার্স্ট আর সেকেন্ড পারসনের মাঝে আসতে পারে না। প্রথমে চেয়েছিলাম ইয়াদকে সব বলে দেই, তাহলে ইয়াদ মধুর জীবন থেকে সরে যাবে। কিন্তু যতবারই বলতে গিয়েছে ইয়াদ আর মধুর হাসিখুশি মুখটা সামনে ভাসত। আমি বড় ভাই হয়ে ওকে কিভাবে কষ্ট দিব বলো। সেই জন্য বলতে পারিনি। কথাগুলো নিজের মাঝে রেখেছি এতদিন। আজ তোমায় বললাম। আমার ভরসা ভেঙো না। ইয়াদের কথা শেষ হতেই নিহা ইয়াদের হাতে হাত রেখে ভরসা দিল। ইয়াদ নিহার হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে আবার বলতে লাগলো, জানো, যেদিন দেশে এসেছি ওই দিন সন্ধ্যায় ওর সাথে আমার দেখা হয় প্রথম। ওই দিন থেকে ভালো লাগা শুরু। এরপর অনেকবার লুকিয়ে চড়িয়ে দেখেছি ওকে। একটা সময় যখন কিছুদিনের জন্য চোখের আড়াল হয়েছিল তখন মনে আমি বুঝতে পেরেছি আমার কিছু হয়ে গেছে। আমি অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আমি তখনও জানতাম না ইয়াদের সাথে ওর রিলেশন। কিছুদিন আগে যখন আমি চেম্বার থেকে বাসায় ফিরেছি তখন আমি ওকে দেখে অবাক হয়েছিলাম। পরে মা আর ইরিনের কথায় জানতে পারলাম মধু আর ইয়াদের রিলেশন চলছে। সেদিন খুব কষ্ট হয়েছিল। চেয়েছিলাম স্বার্থপর হতে কিন্তু বিবেকের কাছে বারবার হেরে গিয়েছিলাম। ইফরাজ থেমে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিহা ইফরাজকে টেনে বটতলায় নিয়ে বসালো, ইফরাজের মাথাটা নিজের কাঁধে নিয়ে বলল, জানো, এই জন্যই তোমাকে ভালোবাসি। সেই ছোট থেকে তোমাকে দেখছি। নিজে গুমরে মরবে তবু কাউকে কিছু বলবে না। সেই জন্য সবাই তোমাকেই দোষী ভাবত কিন্তু আমি জানি তুমি দোষী না। কেন জানি মনে হতো একমাত্র আমিই তোমাকে বুঝতে পারি। ইফরাজ নিহার কাঁধ থেকে নিজের মাথা উঠিয়ে বলল, আমার কিছুদিন সময় লাগবে নিহা। শরীরের ওপর চললেও মনের ওপর তো জোর চলে না বলো। সারা জীবন সময় লাগলেই তাও নিয়ে নাও। শুধু আমায় তোমার পাশে থাকতে দাও, ভালোবাসতে দাও। আরও কিছুক্ষণ সুখ দুঃখের আলাপ চলল। তারপর ইফরাজ নিহাকে নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে এসে বেল বাজাতেই ইরিন দরজা খুলল। ভাইয়ের সাথে একটা মেয়েকে দেখে বধূবেশে দেখে ইরিন অবাক হলো। মেয়েটাকে ইরিন চেনে, ভাইয়ের ক্লাসমেট। কিন্তু এই মেয়ে তাও আবার এই বেশে। ইরিন কিছু একটা ভাবল। মানুষের মন বলে কথা। ইফরাজ ইরিনের দিকে তাকিয়ে বলল, তোর ভাবি। যাও মাকে ডাক। ইরিন দরজায় দাঁড়িয়ে গলা হাঁকিয়ে ডাকতে লাগলো, মা, মা ও মা। সাইদা খান কিচেন থেকে চিল্লিয়ে বলল, কি হইছে, গরুর মতো চিল্লাচ্ছিস কেন? এদিকে এসে দেখো তাহলে তুমি ষাঁড়ের মতো চিল্লাবা। ইরিনও জোরে জোরেই বলল। রান্নাঘর থেকে সাইদা খান বেরিয়ে এসে দরজার সামনে আসতেই ইফরাজের সাথে নিহাকে দেখে প্রথম দফায় অবাক হলো। আর দ্বিতীয় দফায় চিল্লিয়ে ওদের বাবাকে ডাকল। ইয়াফ খান নিজের রুম থেকে বেরিয়ে এসে দরজার সামনে আসলো। ওদের দিকে এক পলক দেখে বলল, ঘটনা কি ইফরাজ? ইফরাজ নিচের দিকে তাকিয়ে বলল, আমি বিয়ে করেছি বাবা। ইফরাজ আর নিহা ছাড়া উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেল। মনে হলো খুব সূক্ষ্ম একটা বাজ ইতিমধ্যে পড়ে গেছে। এখন শুধু রিয়াকশনের অপেক্ষা। ইয়াফ খান নিজেকে সামলে বলল, ইফরাজ, ওকে নিয়ে ভেতরে আয়। ইফরাজ আর নিহা ভেতরে আসলো। দুজনকে একপাশের সোফায় বসিয়ে ইয়াফ খান আর সাইদা খান মুখোমুখি সোফায় বসল। আর ইরিন ইয়াদকে ফোন দিল ব্রেকিং নিউজ দেওয়ার জন্য। ইয়াফ খান ইফরাজকে উদ্দেশ্য করে বলল, ইফরাজ, হঠাৎ করে এমন করলি কেন? ইফরাজ কিছু বলার আগেই নিহা বলল, বাবা, আমরা দুজন দুজনকে ভালোবাসি কিন্তু 1 সপ্তাহ আগে ইফরাজ আমার সাথে রাগ করেছিল। তাই আমিও উল্টো রাগে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেই। তারপর আজ যখন বিয়ে হয়ে যাচ্ছিল তখন ইফরাজ আমাকে ফোন দিয়ে বলছিল, নিহা প্লিজ তুমি বিয়ে করো না। আমি তোমাকে ভালোবাসি। সরি, আর রাগ করব না। ওর এমন কথা শুনে আর আমি থাকতে পারিনি। বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি। তারপর বিয়ে করে নিয়েছি। সরি আব্বু, সরি আম্মু। তোমাদের ছাড়াই বিয়ে করে ফেলেছি। নিহার কথা শুনে ইয়াফ খান হেসে বলল, সমস্যা নাই। তোদের বিয়ে আবার দিব। নিহা খুশিতে গদগদ হয়ে ইফরাজকে টেনে নিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম করল। সাইদা খান নিজের হাতের বালা জোড়া নিহার হাতে পরিয়ে দিয়ে বলল, আমার ছেলেটাকে নিয়েই সুখী হও মা।
ইয়াফ খান নিহাকে নিজের পাশে বসিয়ে বলল, কালকে তোমার বাবা মাকে আসতে বইল কেমন? আব্বু আম্মু অনেক বকা দিবে আব্বু। নিহা কৃত্রিম ভিৎকণ্ঠে বলল। ইয়াফ খান নিহাকে মাথায় হাত রেখে বলল, তোর বাবার সাথে আমি কথা বলবো, তুই চিন্তা করিস না। নিহা শ্বশুরের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, থ্যাংক ইউ বাবা। এতক্ষণ ইফাজ নিহার মুখের দিকে হা করে তাকিয়েছিল। কি বড় মিথ্যুক! তার চেয়ে বড় কথা, কি সুন্দর সবাইকে হাত করে ফেলেছে। তবে ইফাজও অবশ্য মনে মনে বলার জন্য কিছু সাজিয়ে রেখেছিল। কিন্তু নিহা যে মনে মনে এগুলো ভেবে রেখেছিল ইফাজ ভাবেনি। তবে যাই হোক, খুব সুন্দরভাবে সিচুয়েশন হ্যান্ডেল করে ফেলেছে নিহা। এর মধ্যে ইয়াদও আসলো। ইয়াদ, ইরিন মিলে ভাবির সাথে আড্ডা মারা শুরু করলো আর ইফাজ ফ্রেশ হতে গেল। রাতে ইয়াদ আর মধু কথা বলছিল। ও কথার এক পর্যায়ে ইয়াদ বলল, ওহ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কি কথা? ভাইয়া আজকে বিয়ে করেছে। মধু চমকে বলল, কি বলছেন? কিভাবে, কখন? ইয়াদ সবটা বলার পর মধু তেমন কিছু না বললেও আরিয়ার জন্য কষ্ট পেল। তবে যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। হয়তো আরিয়া আরো ভালো কিছু ডিজার্ভ করে। তবে আরিয়া এটা শোনার পর কষ্ট পাবে। পরের দিন ইয়াফ খান নিহার বাবার সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে। তারপর নিহাকে সাথে নিয়ে ওর বাবা চলে যায়। বিয়ের আগ পর্যন্ত নিহা বাবার বাড়িতে থাকবে। বিয়ে সামনের শুক্রবার। মাঝখানের দিনগুলোতে সব ডেকোরেশন আর কেনাকাটা চলবে। ডেকোরেশন, শপিং এগুলো দেখবে মধু আর ইরিন, আর ইয়াদ রান্নাবান্না, ইনভাইটেশন আর ভাইয়ের শপিংয়ের দায়িত্বে। বিয়ে উপলক্ষে ইয়াদের মায়ের আবদার রাখতেই বিয়ে মিটে যাওয়া পর্যন্ত মধু ওদের বাড়িতে থাকবে। অবশ্য এই বুদ্ধি ইয়াদের মায়ের না, এই বুদ্ধির মালিক ইয়াদ নিজেই। মধু, ইরিন আর সাইদা খান সোফায় বসে নিহার আর ওর মায়ের অপেক্ষা করছে। নিহা এলে ওরা তিনজন আর দুই বেআইন মিলে শপিংয়ে বের হবে। আর এদিকে ইয়াদ ওর বন্ধুদের নিয়ে যাবে শপিংয়ে। ইফাজের ডিউটি আছে, সে কিছুতেই ডিউটি মিস দিতে পারবে না। তাই ইয়াদকেই শপিং করতে হবে। সব আয়োজন শেষ। এই কয়েকটা দিন সবাই মোটামুটি ব্যস্ত ছিল। আজকে গায়ে হলুদ। ইফাজ সন্ধ্যার ডিউটি থেকে আসতেই ওকে ওর বন্ধুরা আর ইয়াদ মিলে চেপে চুপে নিয়ে গেল হলুদ দিতে। ইফাজ তো যাবেই না, তবুও জোরাজোরি খেলায় যেতেই হলো। গায়ে হলুদে সবাই এক এক করে এসে ইফাজকে হলুদ লাগাতে শুরু করলো। সবার লাগানোর শেষ মোটামুটি। ইয়াদ এসে মধুকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, তুমি ভাইয়াকে হলুদ লাগাওনি? না, আসলে। ইয়াদ মধুকে থামিয়ে দিয়ে বলল, আসলে নকলে কিচ্ছু না, যাও লাগায় আসো। মধু গিয়ে ইফাজের গালে হালকা একটু হলুদ ছুঁয়ে বলল, শুভ হোক আপনার বিবাহিত জীবন। ইফাজ কিছু বলল না, ম্লান একটা হাসি দিল। এই হাসির অর্থ কেউ জানে না। মধুর স্টেজ থেকে নেমে ইয়াদের সাথে এসে দাঁড়ালো। ইয়াদ লোকচক্ষুর আড়ালে নিঃশব্দে একটু হলুদ মধুর গালে ছোঁয়ালো। আর মধু ইয়াদের ঘাড়ে ছুঁয়ে দিল। এর মধ্যে একটা মেয়ে এসে ইয়াদের সামনে দাঁড়িয়ে বলল, আরে হোক, ইয়াদ কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো। আপনি? ইস, আমি কি তোমার আপু হই নাকি? আমি তোমার অনেক ছোট হই। ইয়াদ মৃদু হেসে বলল, ওহ, আচ্ছা ছোট আপু। কোনো আপু না, নাম ধরে ডাকতে পারো না? ইয়াদ, তুমি খুব নিরামিষ হয়ে যাচ্ছ দিন দিন। তাই নাকি ছোট আপু? আমি তো জানতাম না। জানিয়ে উপকার করলেন। ইয়াদ এসব হেয়ালিপূর্ণ কথায় মেয়েটা ভাত বলে চলে গেল। ও চলে যাওয়ার পরই মধু আর ইয়াদ দুজনেই 32 দাঁত কেলিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতেই ইয়াদ বলল, আচ্ছা আসলেই কি আমি নিরামিষ হয়ে গেছি? মধু ইয়াদের দিকে চোখ মেরে বলল, খেয়ে দেখতে হবে। পুরো বাড়িতে মেহমান গিজগিজ করছে। শোয়ার জায়গা নেই, সব রুম ভরা। ইরিনকে খুঁজে পাচ্ছে না তখন থেকে। কোথায় যে আছে, কিন্তু এখন ঘুমাবে কোথায়? ইরিনের রুমেও জায়গা নেই, গেস্ট রুমও খালি নেই। মধু ইরিনকে খুঁজতে খুঁজতে 2 তলায় এলো। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই হ্যাচকা টান মারে হাতে। ইয়াদ নিজের ঘরের দরজাটা বন্ধ মধুর কাছে এসে দাঁড়ালো। তারপর দুষ্টাসি দিয়ে বলল, কি যেন বলছিলে? খেয়ে দেখতে হবে তাই না? এবার তো কেউ নেই, খেয়ে দেখতে পারো। মধু ভীত গলায় বলল, কি শুরু করেছেন আপনি? কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। ইয়াদ আশেপাশে একবার তাকিয়ে বলল, দরজা জানালা সব বন্ধ। এই রুমে আমরা ছাড়া কেউ নেই। তাহলে কে দেখবে? আপনার মাথায় আজ ভূত ভর করেছে শিওর? ইয়াদ হুট করে মধুর কোমর জড়িয়ে ধরে নিজের কপালটা ওর কপালে ঠেকিয়ে বলল, হ্যাঁ, সেই ভূতটা তুমি। তুমি ভর করেছ আমার মাথায়। মধু কিছু বলতে যাবে তার আগেই দরজায় কেউ নক করল। ইয়াদ বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল।
তারপর মধুকে ছেড়ে দিয়ে দরজা খুলল। ততক্ষণে মধু ওয়াশরুমে লুকিয়ে লুকালো। দরজার বাইরে ইরিন দাঁড়িয়ে আছে। ইয়াদ ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? ভাইয়া মধুকে দেখছো? না তো, আমি তো শুয়ে পড়ছিলাম। ও, আজকে তুমি ভাইয়ার রুমে শুও না প্লিজ। নিচের জায়গা নেই। আমি আর মধু তোমার ঘরে শুব। ইয়াদ কিছু একটা ভেবে বলল, আচ্ছা, তার আগে মধুকে খুঁজে আনো। দরজা লক করে শুবি। আর শুন, তুই আর মধু ছাড়া আর কেউ যেন এ ঘরে না আসে। স্পেশালি কোনো মেয়ে। আসলে তোকে উল্টো ঝুলিয়ে পিটাবো। আচ্ছা, আসবে না। এটা বলেই ইরিন সরল মনে মধুকে খুঁজতে গেল। আর এদিকে ইয়াদ আবার ঘরে এসে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে বলল, ইরিন চলে গেছে। এখন বের হও। মধু বাইরে থেকে ইয়াদের কথা শুনে বেরিয়ে আসলো। ইরিন আবার খুঁজেও মধুকে পেল না। তাই ইয়াদের রুমের কাছে যেতেই দেখল মধু ছাদের সিঁড়ি ধরে নামছে। ওকে দেখে ইরিন বলল, তুমি ছাদে ছিলে? আর আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। মধুর নিচে নেমে এসে বলল, আমিও তো তোমাকে খুঁজতে ছাদে গিয়েছিলাম। বলা বাহুল্য মধুর মিথ্যাটা ইরিন ধরতেই পারল না। একটু আগেই ইয়াদ চলে গেছে। ও যাওয়ার পর মধু খেয়াল রেখেছিল কখন ইরিন আসে। যেই ইরিনকে উপরে আসতে দেখল, সেই মধু ছাদের সিঁড়িতে দাঁড়ালো। তারপর ও উপরে আসতে আসতে মধু নিজেও নিচে নামতে শুরু করলো। ও, আচ্ছা চলো, আজকে আমরা ইয়াদ ভাইয়ার রুমে ঘুমাবো। নিচে তো জায়গা নেই সেই জন্য। ও, আচ্ছা, তাহলে উনি কোথায় ঘুমাবেন? ইরিন হেসে বলল, উনি ইফাজ ভাইয়ার সাথে ঘুমাবে। ও, তারপর ইরিন আর মধু ইয়াদের রুমে ঢুকে ইয়াদের কথা মতো দরজা লক করে শুয়ে পড়ল। ইয়াদ ঘুমিয়ে গেছে, কিন্তু ইফাজের চোখে ঘুম নেই। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। ইতিমধ্যে চোখ থেকে গড়িয়ে ফোঁটা পানিও স্ক্রিনের ভেসে থাকা মানুষটার ওপরে পড়েছে। এতক্ষণ বসে বসে মধুর সবগুলো ছবি ডিলিট করেছে। যে ডায়েরিতে ওকে নিয়ে লিখত সেটাও পুড়িয়ে ফেলেছে। শুধু এই ছবিটাই আছে ওর ফোনে। এই ছবিটা যেদিন তুলেছিল সেদিন ইফাজ রাস্তা দিয়ে আসছিল আর মধু ছাদে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। ওর চুলগুলো মাতাল হাওয়ায় উঠছিল। দূর থেকে দেখে ইফাজ দ্রুত পিঠটা তুলেছিল। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে ওর ছবি দেখা আর না বলা কথাগুলো ডায়েরির পাতায় লেখা যেন ইফাজের অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু ইয়াদের সাথে রিলেশন এটা জানার পর থেকে নতুন করে ডায়েরিতে আর কিছুই লিখতে পারেনি ইফাজ। পারবেই বা কিভাবে? লিখতে গেলেই হৃদয় ফেটে যাওয়ার উপক্রম হয়। তবে আজ সবকিছুর অবসান করতেই মধুর সাথে সম্পৃক্ত সবকিছু ধ্বংস করে দিয়েছে ইফাজ। কাঁপা কাঁপা হাতে মধুর শেষ ছবিটাও ডিলিট করে দিল। কিন্তু যেখান থেকে ডিলিট করা জরুরি সেখানে থেকে পারবে না। হায় আফসোস। এখন মধুকে নিয়ে ভাবাও উচিত না, কিন্তু মনের ওপর কি কারো জ্বর চলে? মধু বুঝতে পারছে না কোন শাড়িটা পরবে। সবগুলোই সুন্দর। ইয়াদের মা এগুলো দিয়ে গেছে এখান থেকে যেটা পছন্দ সেটা পরার জন্য। কিন্তু মধুর তো সবগুলোই তো পছন্দ। সব তো আর একসাথে পরা যাবে না। এই সময়ে ইরিন ওয়াশরুম থেকে বের হলো চুল মুছতে মুছতে। মধুকে ভাবুক চেহারার শাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এখনো শাড়ি পছন্দ করতে পারলে না? মধু অসহায় মুখে বলল, না গো, সবগুলোই পরতে ইচ্ছে করছে আমার। মধুর কথা শুনে ইরিন হাসতে হাসতে খাটে বসে পড়ল। তারপর বলল, দাঁড়াও, ইয়াদ ভাইয়াকে বলি তোমাকে শাড়ি সিলেক্ট করে দিতে। ইরিনের কথা শেষ হতে না হতেই ইয়াদ ওদের ঘরে উকি দিয়ে বলল, কি কথা হচ্ছে আমাকে নিয়ে? আরে ভাইয়া, মধু একটাও শাড়ি পছন্দ করতে পারছে না। তুমি একটা পছন্দ করে দাও। ইয়াদ একটা শাড়ির ব্যাগ নিয়ে মধুর হাতে দিয়ে বলল, ওইগুলা পরা লাগবে না, তুমি এটা পরো। আরেকটা ব্যাগ ইরিনের হাতে দিয়ে বলল, এটা তোর জন্য। ইরিন বলল, বাহ ভাইয়া, তুমি আমাকে শাড়ি গিফট করছো। আমার, তোর টাকা গাছে ধরে যে আমি শাড়ি গিফট করব। এই দুইটাই ইফাজ ভাই দিচ্ছে তোদের। ও, আচ্ছা। তারপর ইয়াদ চলে যেতেই মধু আর ইরিন শাড়ির ব্যাগ খুলল। এই শাড়ি দুইটা আগের গুলোর থেকে আরো বেশি সুন্দর। মধুরটা জাম কালারের আর ইরিনেরটা কালো। দুজনেই শাড়ি পরে তৈরি হলো। বরযাত্রীদের মধ্যে প্রথম গাড়িতে ইফাজ, ওর দুই বন্ধু, আর ইয়াদ গেছে। দ্বিতীয়টায় মধু, ইয়াদের মা, ইরিন, ইয়াদের চাচি, মামি, ফুপুরা। এরপরের গাড়িতে ইয়াদের বাবা, খালু, মামা, চাচারা, আর শেষের মাইক্রোতে ইয়াদের কাজিনরা। মোট 3টা মাইক্রো আর একটা ফিয়াট গেল নিহাদের বাড়ির উদ্দেশ্যে। বিয়ে পড়ানো শেষ। নিহা ইফাজের সাথে সেলফি নিচ্ছে। কিন্তু ইফাজের সেদিকে মন নেই। ও তো মধুকে দেখছে। এই শাড়িতে ভালোই মানিয়েছে মধুকে।
এই শাড়িটা ইফরাজ কিনেছিল মধুকে, যেদিন ভালোবাসি বলবে সেদিন দিবে। নিজের হাতে আর দেওয়াই হলো না, বলাও হলো না ভালোবাসি। কালকে রাতে এই শাড়িটাও ফেলে দিতে চেয়েছিল ইফরাজ, কিন্তু পরে ভাবল থাক না, নিজের দেওয়া কিছু একটা ওর কাছে, এই জন্যই আর শাড়িটা পরায় নি ইফরাজ। হঠাৎ ইফরাজের ধ্যান ভঙ্গ করে নিহা বলল, মধুকে দেখছো? ইফরাজ নিহা কথায় হকচকিয়ে গেলেও নিজেকে সামলে বলল, না। নিহা বুঝতে পারলেও প্রসঙ্গ পাল্টিয়ে বলল, হসপিটাল থেকে কয়দিনের ছুটি নিয়েছো? 1 সপ্তাহের। এতদিন নিতে চাইনি, আম্মুর জোরাজোরিতে নিতে হলো। নিহা কিছু বলার আগে ইফরাজকে ঘিরে ধরল নিহার কাজিন রা। এরপরই ওদের মজা নেওয়া শুরু। মধু ওয়াশরুম খুঁজে পাচ্ছে না, কিন্তু এখন ওয়াশরুমে যাওয়া জরুরি। এদিকে ইরিন বা ইয়াদের মা কাউকে পাচ্ছে না। ইয়াদ গুম হয়ে আছে। অগত্যা ছেলেকে এদিকে আসতে দেখে বলল, এক্সকিউজ মি। জি বলুন। ওয়াশরুমটা কোথায় একটু বলতে পারবেন? সোজা গিয়ে ডানে। আচ্ছা ধন্যবাদ। মধু ওয়াশরুমে গিয়ে দেখল ইরিনও এখানে মুখ ধুচ্ছে। তারপর জনেই প্রসঙ্গ ছাড়া কথা বলতে বলতে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। একটু যেতে না যেতেই ইরিনের কাজিন এসে ওকে কি যেন বলতে নিয়ে গেল। এখন মধু কি এখানে একলা দাঁড়িয়ে থাকবে? তাই ও সামনে হাঁটা শুরু করলো। খোঁজাখুঁজি করার পরও ইয়াদকে পেল না। কোথায় যে গেল? মধু এক কোনায় মুড অফ করে চুটি করে দাঁড়িয়ে রইল। হঠাৎ কেউ ওর পাশে এসে দাঁড়াতেই মধু পাশ ফিরে চাইল। এটা তো ওই ছেলেটা যে ওকে একটু আগে ওয়াশরুমের খোঁজ দিয়েছিল। ছেলেটা সামনের দিকে তাকিয়ে বলল, আপনি ছেলের কি হন? কাজিন। আবারও সংক্ষিপ্ত উত্তর দিল মধু। ইয়াদের মা বলেছিল কেউ কিছু জিজ্ঞেস করলে কাজিন বলতে। তবে মনে মনে মধু বিরক্ত বোধ করছিল ছেলেটা উপস্থিতিতে। এসেই পিতলা আলাপ শুরু করেছে। মনে হচ্ছে না এ থামবে। ছেলেটা আবারও বলল, ওহ, আপনার জানতে পারি? মধু। বাহ, অনেক সুন্দর নাম। ধন্যবাদ। ছেলেটা বুঝতে পারছে মধু যে বিরক্ত বোধ করছে, তবুও বেহার মতো দাঁড়িয়ে আছে। কথা বাড়ানোর জন্য আবার বলল, আমার নাম অন্তর। মধু মনে মনে দাঁত খিচিয়ে বলল, তোর নাম অন্তর নাকি বন্দর আমি জানতে চাইছি। বেশরম পোলা। কিন্তু মুখে বলল। ইয়াদের ওপর প্রচুর রাগ হচ্ছে মধুর। না জানি কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে। আর এদিকে আরেকজন এসে ফ্লাট করছে। কিন্তু মধু জানেই না ইয়াদ বিয়ে বাড়িতে নেই। ইয়াদ আর রাসেল বিয়ে বাড়িতেই নেই। ওদের দায়িত্ব দেওয়া হয়েছে বাসর সাজানোর জন্য। তাই ওরা খেয়েই বেরিয়ে পড়েছে। আশেপাশে মধুকে খুঁজে পায়নি, তাই জানাতেও পারেনি। তবে ইরিনকে বলে গিয়েছিল যেন মধুকে বলে। কিন্তু ইরিন ভুলে গেছে মধুকে বলতে। ছেলেটা আরো কিছু বলার আগেই ইরিন এসে বলল, মধু চলো, তোমাকে মা ডাকছে। মধু যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। ইরিনের সাথে অন্যদিকে চলে গেল। বাড়িতে আসার পর থেকে মধু শুধু দূরে দূরে থাকছে। হাসছে না, কোথাও বলছে না, শুধু এড়িয়ে যাচ্ছে। হঠাৎ কি হলো ইয়াদের মাথায় ঢুকছে না। না, তুমি দূরে দূরে আর থেকো না। এ চোখে চেয়ে দেখো না। তুমি ভালো। 2 অন্ধকার ঘনীভূত হচ্ছে আকাশে। পক্ষীকুল তাদের চিরচেনা নীড়ে ফিরছে। মৃদু হাওয়ায় গাছের পাতাগুলো নড়ছে। ইয়াদ আর মধু দুজনেই ছাদে দাঁড়িয়ে আছে, তবে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে। নিজের জায়গায় দাঁড়িয়েই কিছুটা দূরত্বে অবস্থিত অভিমানী মধুকে উদ্দেশ্যে গানটা গাইল ইয়াদ। মধুর কোনো প্রত্যুত্তর নেই। ইয়াদ ধীর পায়ে মধুর গা ঘেঁষে দাঁড়ালো। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ও অভিমানী। মধু ফিরে তাকালো ইয়াদের দিকে। ইয়াদের অস্থির চোখজোড়া মধুর অভিমানী চোখের পানে নিবন্ধ হলো। কি সীমাহীন অভিমান নিয়ে স্থির দৃষ্টিতে মধু তাকিয়ে আছে। ইয়াদ আর তাকিয়ে থাকতে পারল না। বুকের পর শক্ত করে চেপে ধরল। মধুও অভিমান ভুলে তার প্রাণপ্রিয়ের বাহুতে আবদ্ধ হলো। কিছুক্ষণ পর ইয়াদ মধুর চিবুক উঠিয়ে তার চোখের পানে চেয়ে বলল, এত অভিমান কেন চোখে? আপনি আমাকে না বলেই কোথায় গিয়েছিলেন? কত খুঁজেছি জানেন? সরি, ভাইয়ার বাসর সাজানোর জন্য আমাকে আর রাসেলকে পাঠানো হয়েছিল বাসায়। আসার সময় তোমাকে খুঁজেছিলাম কিন্তু পাইনি। তাই ইরিনকে বলে এসেছিলাম তোমাকে যেন বলে দেয়। ইরিন তোমাকে বলেনি? না তো, ও হয়তো ভুলে গেছে। ইয়াদ মৃদু হেসে বলল, এবার কি অভিমান শেষ হয়েছে? মধু মিষ্টি হেসে ইয়াদের বুকের পর মাথা রাখল। নিহাকে মাঝখানে বসিয়ে তার চারপাশ ঘিরে আত্মীয় স্বজন আর ইয়াদের কাজিনরা বসে মজা করছে। নিহাও কম যায় না। অন্যান্য বউদের চুপ করে বসে বেই। সবার সাথে তাল দিচ্ছে।
বোধহয় সেই কারণেই কিছুক্ষণের মাঝে সবার মধ্যমণি হয়ে উঠেছে। বড় বউকে নিয়ে রীতিমতো শাশুড়ি মা বেশ প্রশংসা কুড়াচ্ছে। কিন্তু ইফাজ বাসায় এসেই কাউকে না বলে কোথায় যেন হাওয়া হয়ে গেছে। কারো ফোনই তুলছে না। সাইদা খান এসে সবার সামনেই নিহাকে বলল, ইফাজ কোথায় গেছে, তোমাকে কিছু বলেছে? ও তো বাসায় নেই, ফোনও ধরছে না। অনেকক্ষণ ধরে নিহাও বিষয়টা খেয়াল করেছে, আর কয়েকবার ফোনও করেছে। সবার মতো নিহার ফোনটাও ইফাজ ধরেনি। এখন যদি শাশুড়ি মাকে বলে যে সে কিছু জানে না তাহলে সন্দেহ হবে। তাই সব দিক বিবেচনা করে নিহা ভরসা দিয়ে বলল, মা চিন্তা করবেন না, ইফাজ একটা জরুরি কাজে বেরিয়েছে, আপনাদের বলে যাওয়ার সময় পায়নি। আমাকে একটু আগে ফোন দিয়ে বলেছে আপনাদের চিন্তা করতে না, ও তাড়াতাড়ি ফিরবে। নিহার কথা শুনে উপস্থিত সবাই হাসল। তারপর নিহার খালা শাশুড়ি ও শাশুড়িকে বলল, দেখলি তোর ছেলের কাণ্ড, বউ পেয়ে আমাদের আর পাত্তাই নেই, এখন বউকে সব বলে। ওনার কথা শুনে সবাই হাসলেও নিহা একটা চাপা কষ্ট অনুভব করে বুকের মাঝে। তবুও কাউকে কিছু বুঝতে না দিয়ে সবার সাথে তাল মেলায়। ইরিন, ওদের কাজিনা মিলে নিহাকে রাত 10টার সময় ঘরে দিয়ে এলো। ইফাজ আগে থেকেই ঘরে ছিল, বাইরে থেকে কিছুক্ষণ আগেই এসেছে। ওকে আসতে দেখে সাইদা খান নিহাকে ঘরে দিয়ে আসতে বলে। তার আদেশেই আজকের আড্ডার মুলতবি ঘোষণা করে নিহাকে ঘরে দিয়ে আসা হলো। ইফাজ রুমে নেই, বোধহয় ফ্রেশ হচ্ছে। নিহা দরজা আটকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একবার ঘুরে ঘুরে নিজেকে দেখল। এর মধ্যে ইফাজ ওয়াশরুম থেকে বাইরে এসে হাত মুখ মুছতে মুছতে নিহাকে বলল, গয়নাগুলো খুলে ফেলো, আর শাড়ি পাল্টে ফ্রেশ হয়ে নাও। নিহা এসব কিছুই করার লক্ষণ প্রকাশ করল না। ধীর পায়ে ইফাজের সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দুজনেই দুজনের দিকে তাকিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইফাজ দৃষ্টিচ্যুত করে অন্যদিকে তাকালো আর নিহা বসে পড়ল। ইফাজকে সালাম করে উঠে দাঁড়ালো, তারপর বলল, ঘুম পাচ্ছে তোমার? ইফাজ একটা তপ্তশ্বাস ফেলে বলল, না, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, কথা আছে। নিহা বিনা বাক্যে ফ্রেশ হয়ে একটা সুতির শাড়ি পরে এলো। ইফাজ খাটে বসে ল্যাপটপে কি যেন করছিল। নিহাকে দেখে ল্যাপটপটা অফ করে ইশারা করে সামনে বসতে বলল। নিহা বসল। ইফাজ পূর্ণদৃষ্টিতে নিহার দিকে তাকিয়ে বলল, তোমার কি কিছু চাওয়ার আছে আমার কাছে? নিহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যা চাইব তাই দিবে। আমার মনটা বাদে আমার যা আছে সব তোমার। নিহা ম্লান হাসল, ওর আখিদয়ে ছলছলিয়ে উঠল। ব্যথিত কণ্ঠে বলল, তাহলে আর কিছুই চাই না, শুয়ে পড়ো। নিহা উঠে দাঁড়ালো, চোখের পানিগুলো আড়াল করে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ইফাজ বারান্দায় চলে গেল। ঘড়িতে 7:10। নিহা আড়মোড়া ভেঙে উঠল, দেখল বিছানায় ইফাজ নেই। নিহা সোফা থেকে উঠে বারান্দায় গিয়ে দেখল ইফাজ ইজি চেয়ারে ঘুমিয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, সামনের গাছি চুল থেকে থেকে উঠছে। নিহা পরম যত্নে চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল। অতি সাবধানে নিজের মুখটা ইফাজের মুখের পর আনল। একটা মুচকি হাসি দিয়ে কপালে আলতো চুমু দিয়ে নিজের মনোবাসনা পূর্ণ করল। তারপর ইফাজকে ঘুম থেকে না তুলেই ফ্রেশ হতে চলে গেল। নিহা যেতেই ইফাজ চোখ খুলল। বলাই বাহুল্য ইফাজ এতক্ষণ জেগেই ছিল। নিহার বারান্দায় আসা থেকে শুরু করে সবকিছুই ইফাজ টের পেয়েছে কিন্তু বুঝতে দেয়নি। নিহার জন্য কষ্ট হয় ইফাজের। কেন যে মেয়েটা এভাবে তাকে ভালোবেসে বিলীন হচ্ছে? তবে এ কথা তো তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য, সে কেন মধুকে ভালোবেসে বিলীন হচ্ছে? নিহা ফ্রেশ হয়ে বের হতেই দেখল ইফাজ খাটের ওপর বসে আছে। ইফাজকে দেখে মিষ্টি হেসে বলল, শুভ প্রভাত। প্রত্যুত্তরে ইফাজও বলল, শুভ প্রভাত, যাও ফ্রেশ হয়ে আসো, আমি নিচে যাচ্ছি। ইফাজ বিনা বাক্য ব্যয়ে ফ্রেশ হতে গেল, আর নিহা তার মসৃণ চুলে কয়েকবার চিরুনি চালিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। নিচে গিয়ে দেখল ইফাজের বাবা, খালু, মামা এরা একসাথে বসে চা খাচ্ছে আর গল্পগুজব করছে। নিহা মাথায় ঘোমটা টেনে শ্বশুর কাছে গিয়ে বলল, বাবা, মা কোথায়? তোর মা তো কিচেনে। আচ্ছা বাবা, বলে নিহা কিচেনের দিকে পা বাড়াতে নিলেই ইয়াফ খান নিহাকে ডেকে বলল, ওইদিকে পরে যাস, আগে আমার সাথে এসে বসো। নিহা আদেশ পালন করে শ্বশুরের পাশে খালি জায়গাটায় বসল। ইয়াফ খান প্রশংসায় নিহার মাথায় হাত রেখে বলল, এই হলো আমার বড় মা। ইয়াফ খানের কথায় উপস্থিত সবাই হাসল। তারপর সবাই মিলে নিহার প্রশংসা শুরু করল। নিহার এখন লজ্জা লাগছে, এখান থেকে উঠে যেতে পারলে ভালো হতো কিন্তু এখন ওঠা যাবে না।
হয়তো নিহার অস্বস্তি দূর করতেই ওর শাশুড়ি বলল, বৌমা আসো তো একটু এদিকে। নিহা স্বতঃস্ফূর্ত জবাবে বলল, জি মা আসছি। নিহার শ্বশুর মশাই এর পাশ থেকে উঠে এসে শাশুড়ির কাছে চলে গেল। সাইদা খান নিহাকে বললেন, ইফরাজ উঠেনি? হ্যাঁ মা, ফ্রেশ হচ্ছে, চলে আসবে। আচ্ছা, তুমি বসে পড়ো, নাস্তা করে ঘরে গিয়ে রেস্ট নিও। ইফরাজ আসুক মা, সবাই একসাথেই খাই, আলাদা খেতে ভালো লাগে না। আচ্ছা, নাস্তা খেয়ে একটু রেস্ট করে নিও, পরে বেলা বাড়লে আত্মীয় স্বজন আসতে শুরু করলে কিন্তু পারবে না, আবার রেডিও হতে হবে। আচ্ছা মা। সাইদা বেগমের কথা শেষ হতে না হতেই ইফরাজ চলে এলো। চারপাশে কয়েকবার চোখ বুলিয়েও মধুকে দেখতে পেল না। আর কেউ না বুঝলেও নিহা বুঝতে পারল ইফরাজের অনুসন্ধানী চোখ কাকে খুঁজছে। স্বামীর চোখে অন্য নারীর প্রতি ভালোবাসা কোনো মেয়েই মেনে নিতে পারে না। তেমন নিহাও, তবে ওর দৃঢ় বিশ্বাস একদিন ইফরাজ ঠিকই ভালোবাসবে ওকে। নিহা, ইফরাজ আর খালুরা একসাথে বসেই নাস্তা সেরে নিল। নাস্তা শেষে ইফরাজ কি একটা কাজের বাহানা দিয়ে বাইরে চলে গেল আর নিহা ঘরে। ওদের নাস্তা করা শেষে ইরিন, মধু, ইয়াদ আর বাকি কাজিনরা এলো নাস্তা করতে। দুপুরের একটু আগে ইফরাজ বাসায় এলো। ও আসতেই সাইদা খান বললেন, এত দেরি হলো কেন? বেলা কিন্তু গড়াচ্ছে, তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা, মানিহা কোথায়? ইফরাজের কথা শেষ হতে না হতেই পেছনে থেকে কেউ একজন খোঁচা মেরে বলল, আসতে না আসতেই বউয়ের খবর চায়। কি বউ পাগলা রে? ইফরাজের খুব কড়া করে কিছু একটা বলতে ইচ্ছা হলেও চেপে গেল। সাইদা খান হেসে বললেন, নিহাকে ওরা পার্লারে নিয়ে গেছে। ও আচ্ছা। এটা বলেই ইফরাজ নিজের ঘরে চলে গেল। ডট ডট। মেহমানের ভরে গেছে পুরো বাড়ি। রিসেপশন বলে কথা। মধু খাওয়া শেষ করে ইফরাজ আর মধুকে যেখানে বসানো হয়েছে সেখানে চলে গেল। এক কোণায় দাঁড়িয়ে সবার কাণ্ড কারখানা দেখছে। কালকের মতো হঠাৎ করেই ওই ছেলেটাই কোথা থেকে যেন এসে মধুর পাশে দাঁড়ালো। মধু দেখেও চুপ করে সামনে তাকিয়ে রইল। ছেলেটাই নির্লজ্জের মতো কথা বলা শুরু করলো। হাই, কেমন আছেন? ভালো। মধুর সামনে তাকিয়েই সংক্ষিপ্ত উত্তর দিল। আচ্ছা, আপনি সিঙ্গেল? মধু এটা উত্তর দেওয়ার আগেই ইয়াদের গলা শুনতে পেল। পাশে তাকিয়ে দেখল ইয়াদ ছেলেটার কাঁধে হাতে দিয়ে আছে। মধুর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে আবার ছেলেটার দিকে তাকিয়ে বলল, না ও সিঙ্গেল না, ওর বয়ফ্রেন্ড আছে। আমি ওর বয়ফ্রেন্ড, সেই হিসেবে ও তোমার ভাবি হয়। সম্মান দিয়ে কথা বলবে। তুমি আমার একমাত্র ভাবির ভাই হও, তাই তোমাকে কিচ্ছু বললাম না, তা না হলে এতক্ষণ হাসপাতালে থাকতে। এটা বলে ইয়াদ মধুকে নিয়ে সেখানে থেকে চলে গেল। আসলে ইয়াদও জানতো না ছেলেটা যে ওকে বিরক্ত করছে। এটা ইরিনের অবদান। কালকেও এই ছেলেটা মধুকে বিরক্ত করছিল, আবার আজকেও, তাই ইরিনি গিয়ে ইয়াদকে বলেছিল। কালকে আজকে বিকেলে নিহার বাবা মা ওকে আর ইফরাজকে নিয়ে গেছে ওদের বাড়ি। ইফরাজ যেতে চায়নি, কিন্তু না গেলেও ব্যাপারটা কেমন যেন দেখায়। সেই জন্য অনিচ্ছা সত্ত্বেও গেল। আজকে মধুরও হোস্টেলে ফেরার কথা ছিল, কিন্তু বের হবার সময়ে আকাশ কালো করে ঝুম বৃষ্টি এলো, তাই আর ফিরতে পারেনি। আজকে বৃষ্টি না থাকলেও সূর্যের তাপ নেই সকাল থেকেই। না রোদ না বৃষ্টি, এমন একটা অবস্থা। নাস্তা করে ইয়াদের সাথে বেরিয়ে পড়ল হোস্টেলের উদ্দেশ্যে। আজকে হোস্টেলে ফিরলেও কলেজে যাবে না। ইয়াদের সাথে কথা বলতে বলতে হাঁটছিল মধু। হঠাৎ রাস্তার অপর পারে চোখ যেতেই মধু স্থির হয়ে গেল। স্বয়ং আইরিন রহমান মধুর দিকে তাকিয়ে আছে। প্রায় 4-5 মাস পর দেখা। অনেক শুকিয়ে গেছে আইরিন রহমান। মধুর ছুটে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করলেও নিজেকে কন্ট্রোল করে অন্যদিকে ফিরে হাঁটা ধরল। ওইখান থেকে কিছুটা সামনে আসার পর মধু কান্না করে দিল। ইয়াদ ওর চোখের পানি মুছে জড়িয়ে ধরে মাথায় হাত রাখল। সান্ত্বনার স্বরে বলল, কেঁদো না প্লিজ। মধু নিজেকে সামলে নিল, তবে চোখে মুখে যেন বিষণ্ণতা জেঁকে বসেছে। হোস্টেলে পৌঁছে দিয়ে ইয়াদ মধুর হাত ধরে বলল, একদম কান্নাকাটি করবে না, সাবধানে থাকবে। পারলে বিকেলে একবার আসবো। আর পড়াশোনার প্রতি সিরিয়াস হও। নিজের লক্ষ্যের কথা মনে আছে তো? মধু মাথা নাড়াল। ইয়াদ মধুকে আরেকবার জড়িয়ে ধরে বিদায় দিল। ইফরাজ নিহার রুমে বসে কফি খাচ্ছিল। নিহা কফি ভালো বানায়, একটা আলাদা টেস্ট আছে। ইফরাজ কফি খেতে খেতেই নিহার কর্মকাণ্ড দেখছে। নিহা লাগেজ গুছাচ্ছে। হঠাৎ করেই আজকে সকালে বলল হানিমুনে যাবে। ট্রেনের টিকিটও নাকি কেটে ফেলেছে, কক্সবাজার যাবে। ইফরাজ কিছু বলল না। ওর যা ইচ্ছা করুক, ইফরাজ বাধা দিবে না। লাগেজ গুছাতে গুছাতে বলল, ইফরাজ রেডি হয়ে নাও। আচ্ছা।
ইফরাজ কফির খালি মগটা টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ালো। তারপর শাওয়ার নিয়ে রেডি হলো। এতক্ষণে নিহাও লাগেজ গুছিয়ে নিজেও রেডি হয়ে নিল। ট্রেন ছাড়বে 12টায়। এখন 10টা বাজে। এখনই বেরিয়ে পড়বে ওরা। যাওয়ার আগে শ্বশুর শাশুড়ির সাথে একবার দেখা করে যাবে নিহা, তাই একটু তাড়াতাড়ি বের হলো। ইফরাজদের বাড়িতে এসে ওর বাবা মায়ের সাথে দেখা করে স্টেশনে চলে গেল। নিজেদের কেবিনে গিয়ে বসল ওরা। ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। নিহা জানে ইফাজের আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু নিহার খুব ইচ্ছে ইফাজের সাথে কিছুটা সময় একান্তে কাটানোর। ছুটি শেষ হলে তো ইফাজকে ছাই দিয়েও ধরা যাবে না, তাই এই সুযোগটা ভালো করেই কাজে লাগালো নিহা। ব্যাপারটা ইফাজও ধরতে পেরেছে, কিন্তু সে নিরুপায়। আইনত নিহা ওর স্ত্রী। ভেবেছিল নিহাকে বিয়ে করলে কষ্ট কমে যাবে কিছুটা হলেও, কিন্তু এর যেন আগুনের ওপর আরও কি ঢালা হলো। কমছে তো নাই, বরং আরও বাড়ছে। বেশ কিছুদিন পরের কথা। এইচ.এস.সি পরীক্ষার আর 1 মাস আছে। পড়াশোনায় আগের চেয়ে সিরিয়াস হয়েছে মধু। এখন কলেজে যায় না, হোস্টেলেই পড়ে। আর বিকলে ইয়াদ আসলে নিচে নেমে ওর সাথে 5-10 মিনিট কথা বলে আবার ওপরে চলে যায়। আজকে বিকেলে মধু পড়ছিল মনোযোগ দিয়ে, কিন্তু কোথা থেকে যেন হন্তদন্ত হয়ে আরিয়া ছুটে এলো। মধু ওকে এভাবে আসতে দেখে বলল, কি হইছে রে তোর? কোথা থেকে আসলি এভাবে? আরিয়া হাঁপাতে হাঁপাতে বলল, মধু আন্টি অ্যাক্সিডেন্ট করেছে। কি? কখন অ্যাক্সিডেন্ট করছে? কি হইছে আম্মুর? কোন হসপিটালে নিছে? মধু উত্তেজিত কণ্ঠে একের পর এক প্রশ্ন করছে। আরিয়া কোনো কথারই উত্তর দিচ্ছে না। মধু গায়ের ওড়নাটা ভালোভাবে জড়িয়ে ওকে নিয়ে বেরিয়ে গেল। হাসপাতালের পৌঁছে মধু মায়ের কেবিনে গিয়ে দেখল মাথায় ও ডান হাতে আর 2 পায়ে ব্যান্ডেজ করা আর বাম হাতে স্যালাইন লাগানো। কয়েকজন লোক মধু আর আরিয়ার দিকে এগিয়ে আসলো। তাদের মধ্যে একজন বলল, পেশেন্ট কি হয় আপনাদের? মধু চোখের পানি মুছে বলল, আমার মা। উনি রাস্তা পার হতে গিয়ে অসাবধানতায় অ্যাক্সিডেন্ট করেছেন। তারপর আমরাই ওনাকে হসপিটালে এনেছিলাম। ওনার সাথে ফোন বা পরিচয়ের পত্র কিছুই ছিল না, তাই আমরা কাউকে খবর দিতে পারিনি। মধু কিছু বলল না, আস্তে আস্তে গিয়ে মায়ের পাশে বসল। আরিয়া ওনাদের ধন্যবাদ দিয়ে বিদায় করল। আসলে আরিয়াও জানত না মধুর মায়ের অ্যাক্সিডেন্টের কথা। নিজের মায়ের সাথে হাসপাতালের আসার পর মধুর মাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে দেখে আরিয়া হন্তদন্ত হয়ে ছুটেছে মধুকে খবর দিতে। ঘুমের ওষুধ দেওয়ায় আইরিন রহমান ঘুমাচ্ছিল। ডাক্তার বলেছে ঘন্টা 3 লাগবে জ্ঞান ফিরতে। মধু আরিয়াকে আইরিন রহমানের পাশে বসিয়ে বাসায় গেল মিলিকে নিয়ে আসতে। মিলিকে নিয়ে হাসপাতালের এসে দেখল কেবিনের বাইরে ইয়াদ আর আরিয়া কথা বলছে। মধুকে দেখে ইয়াদ কিছুটা এগিয়ে এসে বলল, চিন্তা করো না, আন্টি ঠিক হয়ে যাবে। মধু আরিয়াকে ইশারা করল মিলিকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। আরিয়া মিলিকে আইরিন রহমানের কাছে নিয়ে গেল। ওরা ভেতরে যেতেই মধু ভীত বলল, ইয়াদ আমার ভয় লাগছে। ইয়াদ মধুর হাত শক্ত করে ধরে বলল, ভয় পেও না, কয়েকদিন বিশ্রাম নিলে আন্টি ঠিক হয়ে যাবেন। মধু একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিনের বাইরে পেতে রাখা বেঞ্চিতে বসল। অবশেষে অনেক অপেক্ষার পর রাত 9টায় আইরিন রহমানের জ্ঞান ফিরল। মিলি বাইরে এসে মধুকে বলতেই মধু ডাক্তার ডাকল। ডাক্তার এসে চেক আপ করে বাইরে এসে বললেন, চিন্তা করবেন না, উনি এখন ঠিক আছেন। এখন শুধু বিশ্রাম নিতে হবে, আর ওষুধগুলো কন্টিনিউ করতে হবে। ডাক্তার চলে যাওয়ার পর ইয়াদ বলল, তুমি ভেতরে গিয়ে আন্টির সাথে একবার দেখা করে আসো। না, আমি দেখা করব না। মধু, গিয়ে দেখা করে আয়, আন্টি তোকে ডাকছে। আরিয়াও বলল। মধু যাবে না, কিন্তু শেষে ইয়াদ আর আরিয়ার জোড়াজড়িতে ভেতরে গেল। মধুকে দেখে আইরিন রহমান কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করে দে মা। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আল্লাহ আমার অন্যায়ের শাস্তি আমাকে দিচ্ছে, তুই আমাকে ক্ষমা কর। মায়ের হাত ধরে মধু নিজের কেঁদে দিল, কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে বলল, বেশি কথা বলো না মা, তুমি অসুস্থ, ডাক্তার বিশ্রাম নিতে বলেছে। তুই আগে বল আমাকে মাফ করেছিস। মধু আইরিন রহমানকে জড়িয়ে ধরে বলল, মা তো মা, ই সন্তানের কাছে মা কখনো অপরাধী হয় না। তুমি ঘুমাও। তারপর আস্তে আস্তে মধু আবার আইরিন রহমানকে ঘুম পাড়িয়ে দিল। অবশ্য ওষুধের ডোজের কারণে আইরিন রহমান তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন। আইরিন রহমান ঘুমিয়ে যাওয়ার পর মধু বাইরে এসে ইয়াদকে বলল, আপনি আরিয়াকে একটু ওর বাসায় পৌঁছে দিন। আমি আর মিলি আজ এখানেই থাকব। আচ্ছা, আমি আরিয়াকে পৌঁছে দিয়ে আবার আসব। না, আপনি আর আসবেন না।
বাসায় চলে যাবেন প্লিজ। আচ্ছা, বলে ইয়াদ আরিয়াকে নিয়ে বেরিয়ে পড়ল। ওকে বাসায় পৌঁছে মিলি আর মধুর জন্য খাবার কিনে আবার হাসপাতালের এলো। মিলি আইরিন রহমানের পাশে একটা চেয়ারে বসে ঘুমে ধুচ্ছে, আর মধু বাইরে পায়চারি করছে। মধু পায়চারি করতে করতেই দেখলো ইয়াদ আসছে। ইয়াদকে আসতে দেখে মধু এগিয়ে এসে বলল, বাসায় যাননি? না, বলে দিয়েছি আজকে এখানে থাকবো। মধু বিরক্তি নিয়ে বলল, আপনাকে বলি একটা করেন আরেকটা। আচ্ছা সরি, খাবার আনছি, মিলিকে নিয়ে খেয়ে নাও। মিলিকে একটু আগে খেয়েছে আর এখন বোধহয় ঘুমিয়ে গেছে। ও তাহলে তুমি খেয়ে নাও। খাবো, কিন্তু আপনি প্লিজ চলে যান। না, আমি এভাবে তোমাকে রেখে যেতে পারবো না। আন্টি অসুস্থ, মিলি ছোট মানুষ, ঘুমিয়ে গেছে। তুমি একা, কিছু একটা হয়ে গেলে আমার কিছু করার থাকবে না। নিজেকে স্বার্থপর মনে হবে। আমি মানতে পারবো না, তাই আমি এখানেই থাকবো। এখান থেকে না যাওয়ার অপরাধে যে শাস্তি দাও আমি মেনে নেব। মধু এরপর আর কিছু বলল না। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করলো ইয়াদের জন্য। খাবার বেড়ে ইয়াদকে ইশারা করে খেতে বলল। ইয়াদের যদিও ক্ষুধা নেই তবুও খেল। খাওয়া শেষ করে বলল, তুমি ভেতরে গিয়ে বসো, আমি বাইরেই আছি। মধু ভেতরে গিয়ে বসল। অনেকক্ষণ বসে থাকার পরও ঘুম আসছে না। এখন রাত 1টা বাজে। পুরো করিডোর ফাঁকা, শুধু ওদের কেবিনের সামনে ইয়াদ বসে আছে। মধু বেরিয়ে এসে দেখে ইয়াদ বসে বসে ফোন টিপছে। মধু পাশে এসে বসে বলল, ঘুম আসছে না? ইয়াদ ফোন রেখে বলল, না। তুমি ঘুমাওনি কেন? ঘুম আসছে না। চা খাবে? এত রাতে চা কোথায় পাবেন? ওয়েট, তুমি বসো, আমি দেখছি। ইয়াদ মধুকে আর কিছু না বলতে দিয়ে চলে গেল। ফিরল প্রায় আধ ঘন্টা পর, হাত 2 কাপ চা। মধুর পাশে বসে ওকে 1 কাপ বাড়িয়ে দিল। মধু কাপটা হাতে নিয়ে বলল, এত রাতে চা কোথায় পেয়েছেন? নিচের তলায় বুয়াকে ঘুম থেকে তুলে তারপর ওনাকে দিয়ে বানাইছি। মধু চা হয়ে চুমুক দিয়ে বলল, আপনাকে যে কেন রামধলাই দেয় নাই সেটাই বুঝতে পারছি না। রামধলাই দিলে তুমি খুশি হতে। এভাবেই চা খেতে খেতে দুজনের আলাপ চলতে থাকলো। এক পর্যায়ে চা শেষ হয়ে গেলেও আলাপ চলতে থাকলো। ভোর রাতের দিকে মধু ইয়াদের কাঁধের ওপর ঘুমিয়ে পড়ল। ইয়াদের এখনো ঘুম আসছে না, তাই ফোনে গেমস খেলতে লাগলো। অন্ধকার কেটে গিয়ে চারদিকে হালকা আলো ফুটেছে। আজানের ধ্বনি কানে আসতেই মধুর ঘুম ছুটে গেছে। ইয়াদের ঘাড় থেকে মাথা উঠিয়ে আড়মোড়া ভেঙে ওর দিকে তাকাতেই দেখল মহাশয় গেমসের ভেতর ঢুকে গেছে। এদিকে ওদিক কোনো খেয়াল নেই। মধু চট করে ফোনটা টেনে হাত থেকে নিতেই ইয়াদের হুঁশ আসলো। বাম হাতে মাথা চুলকে একটু হাসার চেষ্টা করে বলল, ওহ, তুমি উঠে গেছো। হুম, এবার আপনি বাড়ি গিয়ে ঘুমান। সারা রাত বসে বসে গেমস খেলে চোখ মুখ তো ফুলিয়ে ফেলেছেন। মধু চোখ রাঙিয়ে বলল, এখনো পুরোপুরি আলো ফোটেনি। আকাশটা আর একটু পরিষ্কার হোক তারপর যাব। আচ্ছা তাহলে আমার কোলের ওপর মাথা রাখুন। মধুর বলতে দেরি ইয়াদের মাথা রাখতে দেরি হয়নি। মধু মুচকি হেসে ইয়াদের চুলগুলোতে হাত চালাতে লাগলো। প্রায় ঘন্টা দেড়েক পর ইয়াদ হাসপাতাল থেকে বের হলো, তাও মধুর জড়াজড়িতে। তবে এখন অবশ্য নার্স আর ওয়ার্ড বয় আছে। আস্তে আস্তে ডাক্তারও চলে আসবেন। ইয়াদ বের হওয়ার পরেই মধু মায়ের কথাবার্তা বলে মিলিকে নিয়ে বের হলো। বাসায় গিয়া সবকিছু গোছগাছ করে রান্না করতে হবে। দুপুরে মায়ের জন্য খাবার নিয়ে যেতে হবে। অনেক কাজ আছে। ইফাজ এখন সংসারে মনোযোগী হওয়ার চেষ্টা করছে। যতটুকু পারছে নিজের ডিউটি শেষে নিহাকে সময় দিচ্ছে। এই তো কাল সন্ধ্যায় ঘুরতে নিয়ে গেল। আজকের সন্ধ্যায় এক কলিগের গায়ে হলুদের দাওয়াত আছে। তবুও কেন যেন নিহা খুশি না। অবশ্য না হওয়ারও কারণ আছে। নিহার সব সময় মনে হয় ইফাজ এগুলো দায়িত্ববোধ থেকে করছে, ভালোবেসে করছে না। ইফাজ নিহার অবস্থানটা বোঝে, কিন্তু সে আর কি করবে। মন তো চাইলেই কাউকে দেওয়া যায় না। সন্ধ্যার একটু আগে নিহার রেডি হচ্ছিল দাওয়াতে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে ইফাজও চলে আসবে। তারপর দুজনে একসাথে বের হবে। হাতে চুড়ি পরতে পরতে আয়নায় নিজেকে একবার দেখে নিল। এখনও আইলাইনার দেওয়া বাকি। চুড়িগুলো পরে আইলাইনার হাতে নিয়ে দরজায় খেয়াল করার আগেই কেউ একজন আচমকা এসে নিহাকে জড়িয়ে ধরল। কেমন আছিস নিহু? নিহা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আরে প্রীতু তুই কখন আসলি? কেমন আছিস? এটা কিন্তু ঠিক না। আগে আমার উত্তর চাই। প্রীতু থ্রেড দেওয়ার ভঙ্গিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তোর বর কই রে? প্রীতু এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল। ইফাত তো এখনো আসেনি। হাসপাতালের আছে। ও, তাই বল। তো এত সাজুগুজু কেন? কোথাও যাবি?
হ্যাঁ, ওর এক কলিগের গায়ে হলুদে। ও আচ্ছা, তাহলে তো ভুল টাইমে এলাম। নিহা প্রীতুর হাত ধরে টেনে এনে সোফায় বসিয়ে দিয়ে বলল, কোনো ভুল টাইম না, ঠিক টাইমেই এসেছিস। চুপচাপ বসো। যখন থেকে এসেছিস পটর পটর করে যাচ্ছে। প্রীতু হেসে বলল, বহুদিন পর তোকে পেলাম তো তাই পটর পটর করতে ইচ্ছে করছে। করিস, আগে 2 মিনিট স্বস্তি নিয়ে বসো। প্রীতু মুখ আঙুল দিয়ে মাথা নাড়িয়ে বুঝালে সে চুপচাপ বসেছে। নিহা প্রীতুর মাথায় একটা গাঁটটা মেরে কিচেনে চলে গেল। একটু পর 2 মগ কফি নিয়ে ফিরে এলো নিহা। 1 মগ প্রীতুকে দিয়ে আরেক মগ নিজে নিয়ে প্রীতুর পাশে বসে বলল, হ্যাঁ, এবার শুরু কর তোর পটর পটর। প্রীতু এক চুমুক দিয়ে বলল, ফ্যামিলি প্ল্যানিং করেছিস? আরে না, এখনো করিনি। নিহা লাজুক হেসে বলল, তা করবি কেন? ইস, কবে যে খালাম্মা হব, কবে যে একটা পুচকু আসবে। নিহা হাসতে হাসতে বলল, তুই পারিসও বটে। আচ্ছা প্রত্যুষ ভাইয়ার কি খবর? ভালোই আছে। ডাক্তার দেখিয়েছিলি? আর হ্যাঁ, আরো 2টো ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু সবাই এক কথাই বলে। তো কি ভাবলি, ছেড়ে দিবি নাকি থাকবি? ছেড়ে দিব কেন, পাগল নাকি? ছেড়ে দেওয়ার জন্য ভালোবেসেছি নাকি? আর এখানে তো ওর কোনো দোষ নেই। আল্লাহই ওকে অক্ষম করেছে। তাহলে আমি ওকে ছেড়ে যাব কেন? আর বাংলাদেশ কি এতিম শিশুর অভাব আছে নাকি? বাবা মা ডাক শুনতে চাইলে ওদের মুখ থেকেও শোনা যায়। আর ওকে ছেড়ে গেলে আমি তো নিজেই থাকতে পারবো না। আমি নিজেই ভালো থাকবো না। নিজের ভালো থাকার জন্য হলেও ওকে আমি ছাড়তে পারবো না। ভাইয়া তোকে চলে যেতে বলে না। ও তো আরেক পাগল। যখনই মন খারাপ হয় তখনই বলে, আমি তোমাকে পূর্ণতা দিতে পারিনি। আমার জন্যই তুমি আটকে আছো। কিন্তু বাধাটাকে কি করে বোঝাই যে ওর ভালোবাসায় আমাকে পূর্ণতা দিয়েছে? নিহা প্রীতুর হাত ধরে বলল, তোকে নিয়ে আমার গর্ব হয়। এভাবেই থাক সবসময়। প্রীতু হেসে বলল, কিন্তু আমি জলদি খালাম্মার ডাক শুনতে চাই। মনে থাকে যেন। নিহা কিছু বলল না, শুধু হাসলে। দুজনের মধ্যে আরো কিছুক্ষণ কথা হলো। এক পর্যায়ে প্রীতু উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। নিহা বলল, আরেকটু থাক না, ইফাজের সাথে দেখা করে যাস। ও এখনই চলে আসবে। না রে, আজকে না। বেশি দেরি হলে প্রত্যুষ চিন্তা করবে। নিহা আর আটকালো না। প্রীতুকে জড়িয়ে ধরে বলল, আবার আসিস ভাইয়াকে নিয়ে? প্রীতুও বলল, তুইও যাস ইফাজ ভাইকে নিয়ে। প্রীতু নিহার থেকে বিদায় নিয়ে বের হতে নিলেই ইফাজের মুখোমুখি হলো। ইফাজকে দেখে প্রীতু সালাম দিল। ইফাজ সালামের উত্তর দিয়ে বলল, চলে যাচ্ছেন যে? আমি আগেই এসেছিলাম নিহার সাথে দেখা করতে। আজকে আর থাকা সম্ভব না। সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাসায় ফিরতে হবে। আচ্ছা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনিও, আল্লাহ হাফেজ। ইফাজ ঘরে এসে দেখল নিহা আইলাইনার দিচ্ছে। নিহার পিছনে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, অনেক সুন্দর লাগছে তোমাকে। নিহা একটা মলিন হাসি দিয়ে বলল, ধন্যবাদ। তুমি রেডি হবে না? হ্যাঁ, 10 মিনিট সময় দাও। ইফাজ ফ্রেশ হতে চলে গেল। 10 মিনিটের মধ্যে ঝটপট রেডি হয়ে নিজের ঘড়িটা হাতে পড়তে পড়তে বলল, চলো, আমি রেডি। নিহা ইফাজের কথা যেন শুনলই না এমন ভাব ধরে ওর সামনে এসে দাঁড়াল। ইফরাজ নিহার মুখভঙ্গি পরিলক্ষিত করে বলল, কিছু বলবে? নিহা শাড়ির আঁচলে একবার গিট্টু দিচ্ছে আরেকবার খুলছে। নিঃসন্দেহে ভেতরে কিছু পাকাচ্ছে ইফাজ বুঝল। তারপর নিচের দিকে তাকিয়ে নিহা তার শাড়িতে গিট্টু লাগানোর কাজ আপন গতিতে চালিয়ে যেতে যেতে বলল, আচ্ছা, ইফরাজ আমাদের বাবা হবে কবে? আমি মা হব কবে? তুমি বাবা? ইফরাজ আর বলতে দিল না। নিহাকে থামিয়ে দিয়ে বলল, নিহা, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। এখন দেরি হচ্ছে। চলো বের হই। নিহা কিছু বলল না। শুধু হাতে থাকা টিস্যু দিয়ে চোখের কোণায় জমে থাকা কান্না নামক জলের গুটি কয়েক ফোঁটা মুছে শাড়ির আঁচল টেনে ইফাজের সাথে বের হলো। আজকে বিকেলেই আইরিন রহমানকে রিলিজ দেওয়া হয়েছে। মধু আর ইয়াদ মিলে ওনাকে বাসায় নিয়ে এসেছে। মিলি বাসায় ছিল। এই 2 দিনে পুরোপুরি না হলেও কিছুটা আলাপ হয়েছে ইয়াদের সাথে আইরিন রহমানের। তাতে সরাসরি না বললেও তার কথা বলার ভঙ্গিতে বোঝা গেল তিনি এই সম্পর্কে আপত্তি করবেন না। ইয়াদকে বিদায় দিয়ে মধু মায়ের ঘরে গিয়ে বলল, আম্মু একটু উঠে বসো। ঔষধের সময় হয়েছে। আইরিন রহমান মধুর সহযোগিতায় উঠে বসল। ঔষধ খেয়ে আবার শুয়ে পড়ল। মধু ঔষধ খাইয়ে চলে গেল নিজের ঘরে। অনেকদিন পর নিজের ঘরে আসলো মধু। 1 ঘন্টার সময় ব্যয় করে ঘরটা ঠিক করল। এখন পড়তে বসতে হবে, কিন্তু বই তো হোস্টেলে। তবে গাইড বইগুলো ঘরে আছে। আপাতত গাইড বই দিয়ে পড়তে হবে। একটু পর দরজায় নক পড়তেই মধু উঠে গিয়ে দরজা খুলল।
নিশির মা আর নিশি এসেছে মধুর মায়ের সাথে দেখা করতে। নিশির মা মধুর মায়ের রুমে চলে গেল আর নিশি সামনের রুমে বসল। মধুর নিশির সাথে কথা বলার একদম ইচ্ছে, সেজন্য নিজের ঘরের দিকে পা বাড়ালো। কিন্তু পেছনে থেকে নিশি বলল, মধু শোনো। মধু ঘুরে দাঁড়ালো। নিশি উঠে গিয়ে মধুর সামনে দাঁড়িয়ে বলল, 2 সপ্তাহ পর আমার বিয়ে। চলে যাব এই বাসা থেকে। আর হয়তো দেখা নাও হতে পারে। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, ক্ষমা করে দিও। এটা বলেই নিশি মধুকে জড়িয়ে ধরল। প্রথম টাল সামলাতে না পারলেও কিছুক্ষণের মধ্যে ধাতস্থ হয়ে মধু বলল, আরে আপু বাদ দাও তো ওইসব কথা। শুভকামনা তোমার জন্য। সুখী হও। তুমিও সুখী হও। মধু মৃদু হেসে নিশিকে ওর রুমে নিয়ে গেল। তারপর ওকে বসিয়ে রেখে চা বানাতে গেল। হলুদের অনুষ্ঠান রাত 12টায় ছেড়ে ইফাজ আর নিহা বেরিয়ে পড়ল। এর থেকে বেশি দেরি করা যাবে না। ওরা অবশ্য বলেছিল থেকে যেতে, কিন্তু নিহার আপত্তিতে আর থাকা হলো না। বাসায় এসে নিহা সোফায় শুয়ে পড়ল। ইফাজ কিছু বলল না। এখন বললে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। ইফাজও শুয়ে পড়ল। মাঝরাতে মনে হলো কেউ কাঁদছে, তাও ওর শিয়রে বসে। রুমে নিহা ছাড়া তো কেউ নেই। তাহলে কি নিহা? এত রাতও ও কাঁদবে কেন? কিছু হলো না তো? ইফাজ জিজ্ঞেস করবে এর আগে নিহা ইফাজের চুল নিজের হাত বুলিয়ে বলল, ইফাজ তুমি বড্ড পাষাণ। আমাকে এভাবে কষ্ট না দিলেও পারো। এভাবে হাজারো অভিযোগ করছে নিহা ঘুমন্ত ইফাজের কাছে। এদিকে ইফাজ জেগেও নিশ্চুপ। সপ্তাহখানেকের মধ্যে মধুর মা পুরোপুরি না হলেও মোটামুটি সুস্থ হয়ে গেছে। আরও কিছুদিনের মধ্যেই পুরোপুরি ঠিক হয়ে যাবে। এই কয়দিন মধুই মায়ের সেবা যত্ন করেছে। আজকে সকালে নাস্তা বানিয়ে মাকে খাইয়ে দিয়ে নিজে খেলো, এরপর পড়তে বসল। মিলি এখনো ঘুম থেকে ওঠেনি। যখন উঠবে তখন খেয়ে নিবে। মধু এখন বাসায় পড়ে। হোস্টেল থেকে নিজের বই, খাতাসহ যাবতীয় জিনিসপত্র নিয়ে এসেছে। টেবিলে বসে লিখছিল মধু। এর মধ্যেই দরজায় বেল বাজল। উঠে গিয়ে দরজা খুলতেই দেখল নিশি হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। নিশিকে দেখে মধু সহাস্যে বলল, কেমন আছো আপু? ভালো। তুমি? আমিও ভালো। ভেতরে আসো। নিশি ভেতরের ঘরে সোফায় এসে বসল। তারপর আবদারের ভঙ্গিতে বলল, মধু, আমার সাথে একটু বের হবে প্লিজ। হালকা কিছু কেনাকাটা আছে। কাউকে পাচ্ছি না সাথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপু আমার তো সামনে পরীক্ষা। পড়তে হবে। বেশি দিন নেই পরীক্ষার। আরে বেশিক্ষণ লাগবে না। আধ ঘন্টার মধ্যে চলে আসবো। নিশি অনুরোধের স্বরে বলল। মধু রাজি হলো। নিশিকে অপেক্ষা করতে বলে নিজের ঘরে চলে গেল। রেডি হয়ে মধু আর নিশি দুজনই বেরিয়ে পড়ল। বাসা থেকে কিছু দূর এগিয়ে একটা রিকশা নিল। রিকশায় বসে দুজনেই বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলো। হঠাৎ করে খেয়াল হলো রিকশাওয়ালা অন্য একটা রাস্তায় দিয়ে যাচ্ছে। মধু উত্তেজিত হয়ে রিকশাওয়ালাকে বলল, মামা, এটা কোন রাস্তা? কোথায় নিয়ে যাচ্ছেন? রিকশাওয়ালা কোনো কথার জবাব দিল না। কিন্তু মধুকে শান্ত করার জন্য নিশি বলল, আরে এই রাস্তা আমি চিনি। ওই রাস্তায় নাকি কোনো সমস্যা হয়েছে, তাই এখান দিয়ে যাচ্ছে। তুমি এত টেনশন নিও না। নিশির কথায় মধু কিছুটা শান্ত হলেও বুক ধড়ফড় করছে। অনেকক্ষণ পর একটা জায়গায় রিকশা থামালো। আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে বস্তি। কিন্তু এখানে কেন? মধু কিছু বুঝে ওঠার আগেই রুমালের মতো কিছু একটা ওর নাকে ছোঁয়ানো হলো। এরপর কি হয়েছে মধুর মনে নেই। ইফাজ চেম্বার থেকে নিজের লাইসেন্স করা রিভলভারটা নিয়ে বেরিয়ে পড়লে, কারণ একটু আগেই ইফাজের কানে এসেছে মধুকে কারা যেন কিডন্যাপ করেছে। এই খবর শুনেই ইফাজ আর ঠিক থাকতে পারল না। দ্রুত চেম্বার ছেড়ে বেরিয়ে পড়ল। ইফাজ অনেক আগেই ওর একজন বিশ্বস্ত লোক লাগিয়েছিল মধুর পেছনে, যাতে ওর সব খবর পাওয়া যায়। আজ ওর মাধ্যমেই জানতে পারল মধু কিডন্যাপ হয়েছে। ইফাজ লোকেশন অনুযায়ী বস্তির সামনে এসে হাজির হলো, কিন্তু এখন কোন দিকে যাবে? এই বস্তিতে খানেক ঘর তো হবেই। কোন ঘরে আছে এটাই তো বোঝা যাচ্ছে না। ইফাজ মুখে মাস্ক লাগিয়ে বস্তিতে ঢুকে পড়ল। কোনোরকমে বস্তির সরু গলি দিয়ে এগুতে লাগলো। চারপাশ থেকে স্যাঁতস্যাঁতে গন্ধে গা গুলিয়ে উঠছে। অনেক কষ্টে পেছনে চলে গেল ইফাজ। এরপর খোঁজা শুরু করলো। কয়েকটা ঘর খোঁজার পরও পেল না। এত বড় বস্তি, তার ওপর এতগুলো ঘর। 2 দিন লাগবে এগুলো খুঁজতে। ইফাজ ভাবল বস্তির কয়েকজনকে জিজ্ঞেস করে দেখা যায়। ওরা কিছু জানে কিনা। কয়েকজনকে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ কিছুই বলতে পারল না। ইফাজ এখানে কিছু না পেয়ে অন্য গলিতে খুঁজতে আরম্ভ করল। হঠাৎ এক লোক ইফাজকে আটকে বলল, কে আপনি? এখানে কি চান?
আমি একজনকে খুঁজতে এসেছি। আপনি কি একটা মেয়েকে দেখেছেন? বয়স বোধহয় 18 কিংবা 19 হবে। না, এমন কাউকে দেখি নাই। আপনি এখান থেকে যান। ইফাজকে আরোই বলিতে থাকতেই দিল না। ছেলে বের করে দিল। ইফাজের কেমন যেন সন্দেহ হতে লাগলো। তাই লোকটার কলার চেপে ধরে চাপা হিংস্র গলায় বলল, পুলিশের গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পাস তুই? লোকটা মনে হয় ঘাবড়ে গেল। তবুও গলায় জ্বর এনে বলল, কোথাকার পুলিশ আপনি? ইফাজ ওর রিভলভারটা বের করে বলল, হাতে দেখেছি সেটা। তাড়াতাড়ি বল মেয়েটাকে কোথায় লুকিয়েছিস, না হলে এখানে মেরে দিব। ইফাজের কথা শুনে আর রিভলভারটা দেখে লোকটা ভীত কণ্ঠে বলল, আমি কিছু করি নাই। ওরা আমারে পাহারাতে রাখছে। চল, আমাকে নিয়ে চল তাড়াতাড়ি। চলাকি করলে একটাও বাঁচবি না। লোকটা ইফাজকে একটা ঘরের সামনে নিয়ে গেল। টিনের দরজা ভেতর থেকে লাগানো। ইফাজ পা দিয়ে কষিয়ে এক লাথি দিয়ে দরজা ভেঙে ঢুকে পড়ল। একনায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মধু। ঘরে কেউ নেই। ইফাজ মধুর হাত পায়ের বাঁধন খুললে মধুকে কোলে তুলে নিল। তারপর আস্তে আস্তে বস্তি থেকে বের হয়ে গেল। আর ওই লোকটা কোথায় যেন উধাও হয়ে গেছে ইফাজ আর ধরতে পারেনি। বস্তি থেকে মধুকে সোজা হসপিটালে নিয়ে এলো ইফাজ। একটা কেবিনে শুয়ে দিয়ে ইয়াদকে ফোন দিল। ইয়াদ ফোন রিসিভ করতেই ইফাজ বলল, কই তুই? বাসায়। কেন? ইয়াদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। একটু হাসপাতালের, আয় তো। কেন? আগে আয়, তারপর বলছি। ভাইয়ের কথায় ইয়াদ হাসপাতালের দিকে ছুটল। হাসপাতালের পৌঁছে চেম্বারের আসতেই একজন নার্স ওকে একটা কেবিনে নিয়ে গেল। ইয়াদ ঢুকতেই দেখল মধু বেডে শুয়ে আছে। আর ইফাজ ওর প্রেশার দেখছে। মধুকে অবস্থায় দেখে ইয়াদের প্রচণ্ড ভয় হতে লাগলো। কি হলো মধুর? ইয়াদ বেডের পাশে এসে ইফাজকে আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে ওর ভাইয়া? আরে আমিও জানি না। এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম তো রাস্তায় দেখলাম ও সেন্সলেস হয়ে পড়েছিল। তারপর আমি হাসপাতালে নিয়ে এলাম। হয়তো প্রেশার লো হয়ে গিয়েছিল। এই জন্যই সেন্সলেস হয়ে গিয়েছিল। ইফাজ পুরো ব্যাপারটা চেপে গেল। ইয়াদ ভাইয়ের হাত ধরে বলল, ভাইয়া ওর জ্ঞান ফিরছে না কেন? চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। ইয়াদকে মধুর পাশে রেখে ইফাজ চেম্বারে চলে গেল। কিছুক্ষণ পর মধু আধো আধো চোখ খুলল। ইয়াদ মধুর হাত ধরেই বসেছিল। মধুকে চোখ খুলতে দেখে বলল, মধু, খারাপ লাগছে তোমার? মধু উঠে বসল। তারপর ইয়াদের দিকে তাকিয়ে বলল, আমি এখানে কেন? আমাকে কে এনেছে এখানে? আমি তো। তোমাকে ইফাজ ভাইয়া এনেছে। তুমি নাকি রাস্তায় সেন্সলেস হয়ে পড়েছিলে? ও, তবে মধু কথাটা মানতে পারল না। তবুও চেপে গেল। আসল ঘটনা ইফাজ জানে। তাই ভাবল পরে ইফাজের কাছে থেকে জেনে নিবে। মধু মনে মনে এগুলো ভাবছিল। ওর ভাবনায় ছেদ পড়ল ইয়াদের কথায়। ইয়াদ ওর গালে হাত দিয়ে বলল, তুমি একদম নিজের যত্ন নাও না। এই জন্যই শরীর খারাপ করে তোমার। এরপর থেকে যদি আমি তোমার খাবারের প্রতি অবহেলা দেখি তাহলে তোমার একদিন কি আমার যতদিন লাগে। মধু মাসুম চেহারা বানিয়ে বলল, আমি নিজের যত্ন নেই, সত্যি বলছি। হয়েছে, বুঝেছি। এখন চুপচাপ বসো। আমি ভাইয়াকে নিয়ে আসি। ইয়াদ ইফাজের চেম্বারের গেল। ইফাজ মনোযোগ দিয়ে একটা রিপোর্ট দেখছিল। ইয়াদ ওর মনোযোগ ভেঙে বলল, ভাইয়া, মধুর জ্ঞান ফিরছে, একটু আসো তো। ইফাজ ইয়াদের কথা শুনে ফাইলটা বন্ধ করে ইয়াদের সাথে কেবিনে গেল। মধু চিন্তিত মুখে বসে আছে। ইফাজ বেডের সামনে এসে বলল, এখন কেমন আছো? ভালো। মধু সংক্ষিপ্ত জবাব দিল, তোমার রেস্টের প্রয়োজন। আর খাওয়া দাওয়া ভালো মতো করবে। শরীর দুর্বল হয়ে পড়ায় এমন হয়েছে। ঘাবড়ানোর কিছু হয়নি। ইফাজের কথা শেষ হতেই ইয়াদ বলল, ভাইয়া, এখন কি ওকে বাসায় নিয়ে যেতে পারবো? হুম, নিয়ে যা। এখন সমস্যা নেই। ইয়াদ মধুকে কিছু ফলমূল কিনে দিয়ে বাসায় দিয়ে এলো। ইয়াদকে বিদায় দিয়ে মধু নিশিদের বাসায় গেল। ওদের দরজায় নক করতেই নিশির মা দরজা খুলল। মধু বলল, আন্টি, নিশি আপু কোথায়? নিশির মা শুকনো মুখে বললেন, ও তো ওর ঘরে শুয়ে আছে। কোথা থেকে যেন মাথা ফাটিয়ে এসেছে। এসো দেখা করে যাও। নিশির মা দরজা থেকে সরে দাঁড়াতেই নিশি ভেতরে ঢুকল। ওর ঘরে গিয়ে দেখল নিশি চোখ বন্ধ করে শুয়ে আছে। মধু এসে ওর পাশে বসতেই নিশি চোখ খুলল। কিছুটা চমকালো মনে হয়, তবুও সামলে নিয়ে বলল, তোমার কিছু হয়নি তো মধু? না, আমি ঠিক আছি। কিন্তু তোমার এসব কিভাবে হলো? আরে ওই রিক্সাওয়ালাটা খারাপ ছিল। আমি নিজেও বুঝতে পারিনি ও যে ওই জায়গাটায় নিয়ে যাবে।
রিকশা থেকে নামার পর কয়েকটা ছেলে তোমাকে অজ্ঞান করে ফেলে আর আমার মাথায় জোরে আঘাত করে পালিয়ে যায়। ওইখান থেকে আমি অনেক কষ্টে হাসপাতালের আসি। আমার কপাল অনেকটা কেটে গিয়েছে। কিন্তু তুমি এলে কি করে? কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে ওরা? আমি জানি না। জ্ঞান হারানোর পর কিছুই মনে ছিল না আমার। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। সামনে ইয়াদ বসা ছিল। যাক, বাঁচা গেল, তোমার কিছু হয়নি। আচ্ছা, তুমি রেস্ট করো। আমি বাসায় গেলাম। মধু নিশিদের ঘর থেকে বেরিয়ে গেল। দুইয়ে দুইয়ে চার তো মিলছে না। নিশিকে কেমন যেন মিথ্যাবাদী মনে হচ্ছে।